হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ, আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম মতিউর রহমান, জানো তোমরা। তাই আজকের বিষয় হলো তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের শিক্ষণফল 5 আর 6। শিক্ষণফল 5-এ আছে তড়িৎচুম্বকীয় বর্ণালী, আর শিক্ষণফল 6-এ আছে রেখা বর্ণালী দেখে মৌল শনাক্তকরণ। আমরা দেখি বর্ণালী বলতে আমরা কি বুঝি। তড়িৎচুম্বকীয় বিকিরণের সকল অঞ্চলের সমাবেশকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে, আর বিকিরণের ক্রমসজ্জাকে সজ্জা সমাবেশকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। আমরা এখন বিকিরণের বিষয়টা বুঝি। যে তোমরা পুকুরে ঢিল ছুড়লে ঢিলের শক্তি পুকুরে পানির পৃষ্ঠে একটি তরঙ্গ গঠন করে, তোমরা এটা জানো। যা ঢিলের সাথে পানির সংঘর্ষ বিন্দু হতে একটি তরঙ্গ আকারে পানির পৃষ্ঠ বরাবর চারদিকে বৃত্তাকারে ছড়িয়ে পড়ে, ঢিলের শক্তিকে বহন করে নিয়ে যায়। অর্থাৎ ঢিলের সাথে পানির পৃষ্ঠের সংঘর্ষ শক্তিকে ছড়িয়ে দেয় তথা তরঙ্গ গঠন করে। তরঙ্গ হলো শক্তির প্রবাহ, এটা তো তোমরা জানো সবাই। আমরা বিভিন্ন তরঙ্গ, এটা একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, সুনামি সৃষ্টি করছে। হ্যাঁ, একটা ভূমিকম্পের কারণে সুনামি হয়েছে, বিশাল আকারের ঢেউ তৈরি হয়েছে। এটা একটা তরঙ্গ শক্তি ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। তারপরে তোমার আরেকটা ঢেউ পানিতে, এই যে আরেকটা ঢেউ, ওই ঢেউটাই। তো এগুলি তো তোমরা দেখছো, সবাই যে দেখে থাকো পানিতে ঢেউ কেমনে তৈরি করা হয়। যদি দুটি ঢিল একই বিন্দুতে আঘাত করে তাহলে দুটি তরঙ্গ তৈরি হবে। তাহলে তরঙ্গ এইভাবে, এই দুটি তরঙ্গ একটি বর্ণালী গঠন করবে। এইভাবে নানান ভাবে সৃষ্ট একাধিক ধরনের তরঙ্গের সমাবেশকে উক্ত ধরনের বর্ণালী বলে। তাহলে একাধিক তরঙ্গের সমাবেশ হচ্ছে বর্ণালী। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণও তাই। তড়িৎচুম্বকীয় বিকিরণ তো আমরা জানি যে বিকিরণ হলো শক্তির চলন, আর তড়িৎচুম্বকীয় বিকিরণে পারস্পরিক লম্ব দুইটা ক্ষেত্র থাকে, চুম্বকীয় ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র। এদের এই ক্ষেত্রদ্বয়ের পরিবর্তনের চলন হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বিকিরণ। আমরা একটু দেখি ছবি। যেমন এই ছবিটা আমরা দেখতে পারি যে একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা হলো ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণের উৎস হলো চার্জযুক্ত কণার বিভিন্ন ধরনের গতি, স্পিন, আবর্তন, কম্পন, স্থানান্তর ইত্যাদি গতি। আর তাপমাত্রা পরিবর্তনের দ্বারাও আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ তৈরি করতে পারি। ক্ষেত্রের পরিবর্তন, ইলেকট্রিক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, তারপর মহাকর্ষ ক্ষেত্র, অভিকর্ষ ক্ষেত্র ইত্যাদি পরিবর্তন দিয়ে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ তৈরি করতে পারি। যেমন বিদ্যুৎ ক্ষরণে, মানে বজ্রপাতে আলো তৈরি হয়, এটাও কিন্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ ওই বজ্রপাতের কারণে তৈরি হয়েছে। তা বস্তুতে কেউ কিছু বলবে? তা বস্তুতে চার্জযুক্ত কণা থাকে, তাই বস্তু থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ সৃষ্টি করা হয় এবং বস্তু দিয়ে এই তড়িৎচুম্বকীয় বিকিরণের অস্তিত্ব ধরা হয় এবং এই বস্তুতেই তা শোষণ করানো হয়। তা একটা উৎস থেকে বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে। একটা উৎস থেকে বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়, তাই তাদের মধ্যে পার্থক্য করার জন্য কিছু প্যারামিটার নির্ধারণ করা আছে, যেমন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে তোমার কম্পাঙ্ক, কম্পন সংখ্যা, শক্তি, ওয়েভ ভেক্টর, ভর বা ভরবেগ, এগুলি আছে।
সেগুলি দিয়ে আমরা বিকিরণের বিভিন্ন বিষয়গুলো বুঝে থাকি। তাই এদের মধ্যে আন্তঃসম্পর্ক ক্লাসিক্যাল মেকানিক্স ও তড়িৎচুম্বকীয় তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব তিনটা দ্বারা নির্ধারিত। তাই এইগুলি বলে যে আমরা জানি যে বেগ হলো কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য, ভরবেগ হচ্ছে এই বোরের তত্ত্ব অনুযায়ী h/λ, আর কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী E=h²। একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণের শক্তি একটা কম্পাঙ্ক, একটাই ভরবেগ, একটাই শক্তি, হ্যাঁ, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের। আর দৃশ্যমান আলোর ক্ষেত্রে নির্দিষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক বা শক্তির আলোর রঙও নির্দিষ্ট। অর্থাৎ একবর্ণী আলো বা বিকিরণ বলতে আমরা নির্দিষ্ট তরঙ্গ বা কম্পাঙ্ক বা শক্তির তরঙ্গকে নির্দেশ করি। এটা বুঝতে পারছো তো? একবর্ণী আলো বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট তরঙ্গ বা একটা নির্দিষ্ট শক্তির বা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ। তাই তড়িৎচুম্বকীয় বর্ণালী উৎস হতে প্রাপ্ত বিভিন্ন একবর্ণী তরঙ্গ সমূহের ক্রমসজ্জা, এটা হলো বর্ণালী। হ্যাঁ, একবর্ণী আলোর ক্রমসজ্জা। এই ক্রমটা কি? ক্রমটা নির্দিষ্ট প্যারামিটারের, তরঙ্গ দৈর্ঘ্যের হতে পারে, কম্পাঙ্কের হতে পারে, কম্পন সংখ্যার হতে পারে, শক্তি হতে পারে, বিভব পার্থক্যের হতে পারে, ভরবেগের হতে পারে, ওয়েভ ভেক্টরের হতে পারে, কৌণিক বেগে হতে পারে ইত্যাদি। এদের ক্রম হতে পারে। এই ক্রম দুই ধরনের হতে পারে। একটা ঊর্ধ্বক্রম অ্যাসেন্ডিং, কম হতে অধিক, নিম্ন হতে ঊর্ধ্ব, উচ্চ, হ্রস্ব হতে বৃহৎ, যেমন 2, 3, 4 এরকম। আর অধক্রম হতে পারে। অধক্রম বলতে ডিসেন্ডিং বোঝানো হয়, ডিসেন্ডিং বলে, অর্থাৎ অধিক থেকে কম, ঊর্ধ্ব থেকে নিম্ন, বৃহৎ থেকে হ্রস্ব, যেমন 5, 4, 3, 2 এরকম। তাই এই বিভিন্ন প্যারামিটারের এইভাবে মানগুলোকে আমরা তরঙ্গ বর্ণালী বলে থাকি, সাজানো এটাকে। তা আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণের বৈশিষ্ট্যগুলো আমরা জানি, যে তোমরা না জানলে তোমাদের পড়তে হবে এগুলা। একাধিক ভিন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ একসাথে মিশ্রিত হয়ে থাকতে পারে। হ্যাঁ, সাদা আলো যেটা আমরা দেখি আমাদের চোখে, প্রায় 350 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো সমাবেশ। আর সকল তড়িৎচুম্বকীয় বিকিরণের শূন্যস্থানীয় গতিবেগ মান নির্দিষ্ট, এবং মাধ্যমের প্রতিসংখ্য বৃদ্ধির সাথে সাথে বিকিরণের বেগ কমে। যেমন শূন্য স্থানে আলোর বেগ 3 লক্ষ কিলোমিটার, পানিতে আলোর বেগ 2.25 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, আবার কাচের ভিতরে আলোর বেগ 2 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, আবার ডায়মন্ডের ভিতরে আলোর বেগ 2.25 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। হ্যাঁ, এরকম বিভিন্ন মাধ্যমে আলোর বেগ কমতে থাকে। তা আমরা এগুলি জানি, বা এগুলি না জানলেও তোমাদের পড়ে নিতে হবে, জেনে নিতে হবে, ফিজিক্সে আছে। তড়িৎচুম্বকীয় বিকিরণের বর্ণালী বিস্তৃতি। হ্যাঁ, তত্ত্বীয়ভাবে তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য প্লাঙ্ক দৈর্ঘ্য থেকে শুরু করে বিশ্বের ব্যাসের সমান হতে পারে। এটা তত্ত্বীয়ভাবে বলা হয় যে প্লাঙ্ক দৈর্ঘ্য, যেটা সবচেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য আমাদের চিন্তার মধ্যে যেটা আসে, সেটা হলো 1.62 10⁻⁻35 মিটার। এটা থেকে শুরু করে বিশ্বের যে ব্যাস আছে এর সমান হতে পারে। তা বিকিরণের বিভিন্ন অঞ্চল আমরা এখন পর্যন্ত ফেমটোমিটার থেকে শুরু করে কয়েক শত কিলোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ বিভিন্ন কাজে ব্যবহার করছি, আমাদের কাজে লাগাচ্ছি। সেগুলো হলো ফেমটোমিটার তরঙ্গ দৈর্ঘ্য 10⁻15 মিটার। এখান থেকে কয়েক লক্ষ, মানে 1 লক্ষ তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা কাজে লাগাই আমাদের বিভিন্ন কাজে। এ পর্যন্ত যা বলা হলো, এখানে কারো প্রশ্ন আছে? প্রশ্ন না করলে তো পড়াইতে পারবো না। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি পাইলাম, যে বিভিন্ন তরঙ্গের বিস্তৃতি আমাদের যেটা আমরা কাজে লাগাই আর কি। তা বর্ণালী বিশ্লেষণ, একটা উৎস থেকে প্রাপ্ত তড়িৎচুম্বকীয় বিকিরণকে প্রিজম বা ঝাঁঝরির কিংবা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় পুরুত্বের তরল পদার্থের
মধ্য দিয়ে অতিবাহিত করলে উপাদান বিকিরণ সমূহে তরঙ্গে বিশ্লেষিত হয়। এই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিশ্লেষিত হয়ে যাচ্ছে, 7টা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা কণা হিসেবেও আমরা দেখতে পারি, তরঙ্গ হিসাবে তো কণা হিসেবেও দেখা যায়। তাহলে এই 7টা রঙে বিভক্ত হয় আমাদের দৃশ্যমান অঞ্চলের যে আলো আছে সেই আলো। তা আমরা এটা দৈনন্দিন জীবনে আমাদের রংধনুতে দেখি আমরা। তোমরা রংধনু সবাই দেখছো, আর রংধনু কিভাবে তৈরি হয় সেটা দেখো, রংধনু তৈরির পদ্ধতি। তো রংধনু শুধু আকাশে দেখা যায় না, খাড়া দুপুরে নিজের চারদিকে রংধনু বানাতে পারো মুখের কুলি পানি ছিটিয়ে। এটা আমরা বাচ্চারা করে থাকি, ছোটবেলায় করছি। খাড়া দুপুরে রোদের মধ্যে গোসলের সময় মুখে পানি নিয়ে কুলকুচি করে ছড়াই দিয়ে রংধনু বানিয়েছি নিজের চারদিকে। প্লেনে করে মেঘের উপর দিয়ে যাওয়ার সময়ও প্লেনের নিচে মেঘে রংধনু দেখা যায়, তাও আবার পূর্ণ বৃত্তাকার। এই যেমন এটা আমি নিজে ছবি তুলেছি, আমার ক্যামেরায়। এটা মালয়েশিয়ার আকাশে এই রংধনুটা আমি দেখতে পেয়েছিলাম। এখানে কি মজা লাগতেছে তোমাদের? হ্যালো, শোনা যায় না? জি স্যার, শোনা যায়। এটা আমার তোলা ছবি। এই যে রংধনুটা তো দেখা যাচ্ছে, বেশ মজা লাগছিল। তা মাটিতে বা পানিতে ছড়ানো তেলে আমরা রংধনু তৈরি করতে পারি, এটা আমরা মাঝে মাঝেই দেখি। তো বিকিরণ হচ্ছে কণা তরঙ্গ উভয় রূপে বিরাজমান থাকে। বিকিরণের কিছু ধর্ম শুধু কণা বৈশিষ্ট্য দ্বারা, কিছু ধর্ম তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা, কিছু ধর্ম কণা বা তরঙ্গ যে কোনো একটি বৈশিষ্ট্য দ্বারা, কিছু ধর্ম কণা ও তরঙ্গ উভয় বৈশিষ্ট্য দ্বারাই ব্যাখ্যা করা যায়। কিছু ধর্ম আমি এখানে উল্লেখ করছি, এগুলো তোমাদের ফিজিক্সের পড়া আছে। ফিজিক্সে পড়বে প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, শোষণ, অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন প্রভাব। কম্পটন প্রভাবটাই হলো সবচেয়ে মজার, যেটা কণা এবং তরঙ্গ উভয় বৈশিষ্ট্য সমন্বয় দ্বারা ব্যাখ্যা করতে হয়। একা একা ব্যাখ্যা কোনো একটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। তারপরে র্যালে বিচ্ছুরণ, থমসন বিচ্ছুরণ, কৃষ্ণ বস্তু বিকিরণ, এগুলি হলো আলোর বিষয়। এই আলোর বিষয়গুলো তোমাদের শিখতে হবে সবগুলো। তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালী, তড়িৎচুম্বকীয় বর্ণালী তাহলে কি সংজ্ঞা দাঁড়ালো এখন? যে তড়িৎচুম্বকীয় বিকিরণ সমূহের সজ্জা সমাবেশকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। বিকিরণ সমূহের যে কোনো একটা প্যারামিটার, যেটা তুমি ঠিক তরঙ্গ দৈর্ঘ্য হোক, কম্পাঙ্ক হোক, কম্পন সংখ্যা হোক, শক্তির ক্রম হোক, যে কোনো একটা প্যারামিটারের ক্রমসজ্জা সমাবেশকে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলে। বর্ণালী বিশ্লেষণ, কোনো একটা উৎস থেকে নির্গত তরঙ্গের মিশ্রণের উপাদানসমূহে পৃথকীকরণের কে বর্ণালী বিশ্লেষণ বলে। তাহলে একটা উৎস থেকে যে আলোগুলো বেরোচ্ছে সবগুলোকে আমরা যদি পৃথক করতে পারি তাহলে বলবো বর্ণালী বিশ্লেষণ। যেমন এখানে আমরা একটা আলো দেখতে পাচ্ছি, সাদা আলো। এটা বিশ্লেষণ করা হচ্ছে, সাদা আলো এসে এর মধ্যে যে 7টা রং আলাদা হয়েছে সেটাকে আমরা গ্রাফ আকারে এইভাবে পেতে পারি। আবার সাদা আলোকের মধ্যে বিভিন্ন রঙের যদি আমরা ফিল্টার দিই তাহলে শুধু সেই আলোটাই পাওয়া যাবে, আর কি কি আলো পাওয়া যায় সেটা একটু দেখা যাচ্ছে। তো এখান থেকে একটা ধারণা আসতেছে, সেটা হলো যে আমরা একটা কালার হুইল, দৃশ্যমান আলোর রং চক্র, এই 7টা বেনিয়া সহকলা যে আছে আমাদের, এই বেনিয়া সহকলাকে চক্র আকারে আমরা দেখাইতে পারি। এইভাবে দেখাতে পারি। তাহলে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই যে বেগুনি, নীল, আসমানি বা সবুজ, হলুদ, কমলা, লাল। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আবার বেগুনি, এভাবে শুরু হলো।
এদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে 350 থেকে 750 মধ্যে হয়, কেউ কেউ 400 থেকে 850, 700 আর 720। তবে মোটামুটি যদি বলা হয় যে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলোর নাম কি, তাহলে কি বলবে তোমরা? 500 ন্যানোমিটার, তাহলে এখানে আছে গ্রিন, তাহলে সবুজ। আর যদি বলা হয় যে 400 ন্যানোমিটার আলোর নাম কি, তাহলে বলতে হবে বেগুনি। যদি বলা হয় 580 ন্যানোমিটার আলোর নাম কি, তাহলে বলতে হবে ইয়েলো। তো এইভাবে আলোর নাম তরঙ্গ দৈর্ঘ্য ধরে তোমাদের মুখস্থ করতে ইয়েলো। হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে। এটা একবারে মুখস্থ করে ফেলতে হবে। বিভিন্ন কার কত রেঞ্জ, এটা তোমাদের খুব জরুরি দরকার। এটা পরীক্ষাতেও আমরা দেই, এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য আলোর নাম কি। এই কালার হুইলে একটা মজার বিষয় আছে। হ্যাঁ, কালার হুইলকে বিভিন্ন ভাবে সাজানো হয়েছে, অনেক বেশি কালার দিয়ে সাজানো হয়েছে। 7টা তো আছেই, 7টা বাদেও 7টাকে আবার ভেঙে ভেঙে আলাদা করা হয়েছে। এই কালার হুইলের মজার বিষয় হলো যে এর বিপরীত দিকে যেটা আছে, এরা পরস্পরের কমপ্লিমেন্টারি। তার মানে দুইটা পরস্পর মিশ্রিত হয়ে সাদা রং তৈরি করবে। হ্যাঁ, কালার হুইল কমপ্লিমেন্টারি কালার বলে, হ্যাঁ, পরিপূরক কালার বলে। এদের যেমন রেড এবং গ্রিন মিলে তোমার তৈরি হয় সাদা আলো, এরকম। তাহলে মিক্সিং টুগেদার টু কমপ্লিমেন্টারি কালার্স লাইট উইল গিভ ইউ দ্য হোয়াইট লাইট। এটা একটা মজার বিষয়, এটা তোমরা জেনে রাখো, বা তোমরা হয়তো আগের থেকেই জানো নাকি। কমপ্লিমেন্টারি কালারের মিশ্রণে সাদা আলো তৈরি হয়। মানুষের চোখ এই পর্যন্ত দেখে, আর হরিণের চোখ এই যে আল্ট্রাভায়োলেট ইনফ্রারেড অঞ্চলেও দেখে। শব্দেরও বর্ণালী আছে, তা শব্দের বর্ণালী আমাদের পড়ার বিষয় না। তো বিভিন্ন প্রাণী বিভিন্ন অঞ্চলে শব্দ শুনতে পায়। হ্যাঁ, তা আমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণের বিভিন্ন অঞ্চলের বা উপ অঞ্চলের নাম এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি কি নাম আছে বলো তো শুনি, এটা কি নামগুলো বলো? কসমিক রে, তারপরে বলো। গামা রশ্মি, এক্স তারপরে রশ্মি বা রঞ্জন রশ্মি, হ্যাঁ, অতিবেগুনি আলো, হ্যাঁ, দৃশ্যমান আলো, হ্যাঁ, অবলোহিত, অবলাল, হ্যাঁ, মাইক্রো তরঙ্গ, রেডিও তরঙ্গ। হ্যাঁ। এগুলি আবার সাব রিজন আছে। এক্স রে সাব রিজন হলো হার্ড সফট, আবার আল্ট্রাভায়োলেট সাব রিজন হলো এক্সট্রিম আল্ট্রাভায়োলেট, ফার আল্ট্রাভায়োলেট, ভ্যাকুয়াম আল্ট্রাভায়োলেট, মিডল আল্ট্রাভায়োলেট, নিয়ার আল্ট্রাভায়োলেট। নিয়ারের আবার আছে CBA। আর দৃশ্যমান আলোর সাব রিজন হলো বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। বা বেয়ানি সহকলা, বেগুনি, আসমানি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। ইংরেজিতে বলে ভিভজিওর। ব্রিটিশরা বলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, রেড, অরেঞ্জ, রেড। আর মার্কিনটা উল্টা দিকে বলে রয়জি বিভ। হ্যাঁ, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। অবলোহিত আলোর এরকম নিয়ার, ফার আরো অনেক ভাগ ভাগ করা আছে। তরঙ্গ মাইক্রোওয়েভেরও ভাগ করা আছে। রেডিও ওয়েভের তো ভাগ তোমরা তো টিভিতে যখন সিগন্যাল সার্চ দাও, স্ক্যান করো চ্যানেল, তখন এরকম নামগুলো পাও। হ্যাঁ, এগুলি সবই হলো তোমার রেডিও ওয়েভের তরঙ্গের ভাগ। তাহলে এদের শক্তি ও কম্পাঙ্ক বা কম্পন সংখ্যা উপর থেকে নিচের দিকে কমতিছে, আর তরঙ্গ দৈর্ঘ্য উপর থেকে নিচের দিকে বাড়তিছে। তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য আলোর নাম কি? সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য আলো হলো কসমিক রশ্মি। হ্যাঁ, আর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য আলো হলো রেডিও তরঙ্গ। বুঝতে পারছো? সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার? কসমিক রে। আচ্ছা, আর এইভাবে আমরা এই তরঙ্গ অঞ্চলগুলো ভাগ করে স্টাডি করব। আমাদের একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, গামা রশ্মি, গামার আগে কসমিক আছে, এখানে দেখাই নাই। হ্যাঁ,
তারপরে এই যে এইভাবে মিটারে তরঙ্গ, সেন্টিমিটারে, ন্যানোমিটারে তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকুয়েন্সি, হার্টসে, এনার্জি, কিলো ক্যালোরিতে, এরকম বিভিন্ন ভাবে বিজ্ঞানীরা ভাগ করেছে। কোন অঞ্চলে আলো দিয়ে কি কি কাজ করি আমরা, সেটা সব এখানে দেওয়া আছে। তো বিভিন্ন অঞ্চলে আলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। আর তাপমাত্রা দিয়ে আলো তৈরি হয়, এটা তোমরা জানো, তোমরা প্র্যাকটিক্যালি করো। আগুন জ্বালাও, আগুনে বিভিন্ন রং দেখতে পাও। তো এগুলি সবই হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের বা বিকিরণের কাজ, বর্ণালীর কাজ। তাই বর্ণালীগুলো এইভাবে তালিকা করে মুখস্থ করতে হবে। সবগুলো তালিকা করতে হবে তোমাদেরকে, যতগুলো বর্ণালীর নাম বলা হলো, যতগুলো এই আলোর বর্ণালী আছে, সবগুলো তালিকা করে মুখস্থ করতে হবে বিভিন্নভাবে, শক্তি আকারে, তরঙ্গ দৈর্ঘ্য আকারে, কম্পাঙ্ক আকারে, কম্পন সংখ্যা আকারে। হ্যাঁ, এগুলি সব মুখস্থ করতে হবে। টিভি চ্যানেলে সার্চ দিলে তোমরা এটা দেখতে পাও, এরকম করে সার্চ বিভিন্ন ফলাফল দেখা যায় যে কোন কোন তরঙ্গ অঞ্চল দেখাচ্ছে। এই হচ্ছে আমার বর্ণালীর বিষয়ে আলোচনা। তোমাদের এটার উপরে কোনো প্রশ্ন আছে? এখন আমরা মৌল শনাক্তকরণ বলবো, কিভাবে বর্ণালী দিয়ে মৌল শনাক্তকরণ হয়। মৌল তো জানো যে একটা মৌল যাকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌল বলে। হ্যাঁ, এখানে একটু দেখো তো, এইটা রং বোঝা যায়? এই যে ক্লোরিন, একটু সবুজ সবুজ ভাব আছে, এটা হলো ব্রোমিন, এটা লাল রঙের। এটা হলো আয়োডিন, বেগুনি কালারের, আয়োডিনের গ্যাস। এটা হলো ব্রোমিনের গ্যাস, এটা ক্লোরিনের গ্যাস। তার মানে এদের রং আছে, এবং রং দেখে আমরা মৌলগুলোকে বুঝি যে কোনটা কি। গ্যাসীয় আকারে যদি লাল হয় তাহলে বলবো যে আমরা এটা ব্রোমিন গ্যাস। গ্যাসীয় আকারে যদি বেগুনি হয় তাহলে বলবো এটা আয়োডিন গ্যাস। গ্যাসীয় আকারে যদি সবুজাভ হয় তাহলে বলবো এটা ক্লোরিন গ্যাস। কিন্তু আয়োডিন, সলিড আয়োডিন কিন্তু বেগুনি না। সলিড আয়োডিন দেখো ধূসর, মানে ধূসর রঙের, এখানে বেগুনি রং দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে গ্যাসীয় আয়োডিন বেগুনিও, কিন্তু সলিড কঠিন আয়োডিন বেগুনি কালার নয়। এটা লিকুইড ব্রোমিনটা দেখো নিচে একদম কালো হয়ে আছে, আর উপরে যেটা লিকুইড ব্রোমিনের যে অংশটা উপরে আছে সেটা হলো গ্যাসীয়, সেটা লাল হয়ে আছে। তো এইভাবে আমরা রং দেখে বস্তু চিনে থাকি। আর এবং সেগুলি আমরা বিভিন্ন শনাক্তকরণ কাজে লাগে। যেমন কয়লা, দেখো কয়লা একবারে কালো, আবার কয়লা আবার হীরা হিসাবে চকচকে, আর কয়লা গ্রাফাইট হিসাবে দেখো দাঁড়ায় কেমন পিচ্ছিল আকার। তো এরকম সিলিকন, সিলিকনের এরকম চকচকে একটা ভাব আছে। সালফার একেবারে হলুদ, এটা কোনো সমস্যা নেই, আমরা বাজারে সালফার কিনতে গেলে হলুদ রং দেখেই কিনবো যে এটা সালফার। পারদের কঠিন অবস্থায় পারদ সোনালী কালারের, তরল অবস্থায় পারদ চকচকে হয়। হ্যাঁ, টেলুরিয়াম একটা মৌল, ক্যালসিয়ামের চকচকে ভাব। মানে কঠিন যেগুলো আছে মোটামুটি একই রকম দেখতে কঠিন গুলো। স্বর্ণ অবশ্য কঠিন, দেখো দলাদার সোনালী কালারের। সোডিয়াম ধূসর হয়, এটা সোডিয়াম ধাতু, আমাদের ল্যাবেও আছে। তারপরে বিভিন্ন লবণের দ্রবণ, বিভিন্ন কালারের দ্রবণ, তোমরা কপারের দ্রবণ নিজেরা বাসায় বানাইতে পারো, বাজারে তুতে কিনতে পাওয়া যায়, 10 টাকা তুতে নিয়ে এসে দ্রবণ বানায় দেখবে এরকম নীল হচ্ছে। হ্যাঁ, তারপরে আয়রনের ফেরাস সালফেটও কিনতে পাওয়া যায়, ফেরিক ক্লোরাইড কিনতে পাওয়া যায়। এগুলি সবগুলো কালার আমরা দেখে দেখে বস্তুগুলো চিনে থাকি রং দেখে। তাহলে এই যে রংগুলো, এই রংগুলো তো আলোর বিভিন্ন অঞ্চলের রং, তাই না? এই যে নীল, সবুজ, লাল, হলুদ, হ্যাঁ, এই সব বিভিন্ন অঞ্চলের না এই আলো। তাই আমরা বিভিন্ন অঞ্চলের আলো এরা নিজেরা তৈরি করতেছে এই সকল পদার্থরা। তাহলে এই আলোর যখন আমরা বর্ণালী তৈরি করব মৌল থেকে, তখন কি এই বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। নিম্নচাপ গ্যাসীয় অবস্থায় মৌলসমূহ পরমাণু হিসাবে বিরাজ করে, এটা এখানে ভালো করে মুখস্থ রাখবে যে নিম্নচাপে গ্যাস মৌলগুলো পরমাণু হিসাবে থাকে। উচ্চচাপ গ্যাসীয় অবস্থায় মৌলসমূহ পরমাণু অবস্থার সাথে সাথে দ্বিপরমাণু অণু হিসেবেও থাকে।
গ্যাসীয় পরমাণুকে এক পরমাণু গ্যাস বলে। নিষ্ক্রিয় গ্যাস সমূহ এক পরমাণু গ্যাস। নিম্নচাপে ধাতব মৌল সমূহ এক পরমাণু গ্যাস হিসাবে থাকতে পারে। কঠিন ও তরল পদার্থ অবস্থা হলো পদার্থের ঘন অবস্থা। মৌলের ঘন অবস্থায় পরমাণু সমূহ পরস্পরের সংস্পর্শ থেকে পারমাণবিক বর্ণালী সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। ঘন অবস্থা সমূহ নিরবিচ্ছিন্ন ব্যান্ড বর্ণালী গঠন করে। আমরা এখন এই বিষয়গুলো বুঝবো। এটা তো সোডিয়াম ল্যাম্প, দেখছো কেউ? সোডিয়াম বাতি। লাইট পোস্টে আমাদের বগুড়ায় আগে ছিল, তখন তোমাদের জন্ম হয়নি। আমাদের প্রত্যেকটা লাইট পোস্ট সোডিয়াম ল্যাম্পের আলোতে আলোকিত ছিল। আর এখন বড় বড় শহরে কিছু কিছু জায়গায় সোডিয়াম ল্যাম্পের আলো দেখা যায়। হ্যাঁ, একটা হলুদ বর্ণের আলো তৈরি করে, বেশ সুন্দর লাগে এবং মানুষকে চেহারা দেখা যায় মরার মতো। তাই এই সোডিয়াম ল্যাম্পের আলো আমরা তৈরি করে থাকি। এটা সোডিয়াম ল্যাম্প এবং সেই সোডিয়াম ল্যাম্পের মধ্যে নিম্নচাপে, এবং সেটা সোডিয়ামের এই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় 593 মতো। এই যে 589, হ্যাঁ, এই হলুদ আলো তৈরি করে। দুইটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে পাওয়া যায়, একটা 89 আর একটা 89.6 ন্যানোমিটার। আর সোডিয়াম ল্যাম্পে যদি একটু ঘন হয়, হ্যাঁ, উচ্চ চাপে, তাহলে কিন্তু সাদা আলো তৈরি করবে, তখন আর ওই হলুদ আলোটা আমরা পাবো না। এরকম বিভিন্ন, আমরা যদি এটাকে প্রিজমের মধ্যে দিয়ে পার করাই বিভিন্ন আলোকে, তাহলে আমরা এরকম বর্ণালী পাবো। সোডিয়ামের বর্ণালী একটা। এই যে নিয়নের, আমরা কিভাবে নিয়ন থেকে আলো তৈরি করব, বাল্ব তৈরি করব, বাল্ব থেকে আলো তৈরি করব, মার্কারির আলো, হাইড্রোজেনের আলো, আর্গনের আলো, আমরা নিয়ন সাইন তৈরি করি, বিভিন্ন জায়গায় দেখতে পাই। তারপরে আমরা শিখা তৈরি করে থাকি। শিখা তো বিভিন্ন রং থাকে। এই যে যেমন বিভিন্ন মৌল দিয়ে আমরা শিখা তৈরি করি, সেই শিখা তো সেই মৌলের নির্দিষ্ট রংটা পাওয়া যায়। যেমন স্ট্রোনশিয়ামের শিখা হলো লাল, পটাশিয়ামের হলো বেগুনি, বেরিয়ামের হলো হলুদ সাদাটে, আর কপারে হলো সবুজ। হ্যাঁ, মিথেন গ্যাস হলো নীল কালারের। তোমাদের বাসায় যাদের গ্যাসের চুলা আছে তারা দেখে থাকো যে মিথেন গ্যাস নীল রঙের হয়। এরকম একটা শিখা, এইভাবে শিখা তৈরি করা হয়। মিথেন গ্যাসের শিখার মধ্যে আমরা ওই লবণটা ভিজাইয়া এখানে ধরি, বাস শিখা তৈরি করে। এটা তোমাদের আরো ক্লাস আছে, ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। এইভাবে শিখা তৈরি করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে বস্তু নিজে রঙিন হয়, তার দ্রবণ রঙিন হয়, তার শিখা রঙিন হয়, তার মধ্যে বিদ্যুৎ বিভব পার্থক্য পাঠালে সেটা রঙিন হয়। তা আমরা এরকম বিভিন্ন ভাবে মৌল থেকে রং তৈরি করতে পারতেছি। হ্যাঁ, আমরা এই সকল বিষয়কে সামনে রেখে আমরা আতশবাজি করি। হ্যাঁ, নববর্ষে অনেক দেশে আতশবাজি হয়। এটা যেমন আমাদের, এটা সিডনি, অস্ট্রেলিয়ার সিডনিতে আতশবাজি, সিডনি হারবারে। আতশবাজি কিভাবে তৈরি করা হয় সেই ডিজাইনটা এখানে দেওয়া আছে। যেমন কোন কোন কালারের জন্য কোন কোন লবণ ব্যবহার করা হয়েছে এখানে সেটা নাম দেয়া আছে। তো আমরা এখানে একটা তালিকা দিয়েছি যে কোন কালারে কোন লবণ তৈরি হবে। তোমরা ইচ্ছা করলে গান পাউডার যারা বানাইতে চাও তারা এইভাবে রঙিন আতশবাজি বানাইতে পারবে। তাই রং হচ্ছে একটা নির্দিষ্ট তরঙ্গ, নির্দিষ্ট কোয়ান্টা। হ্যাঁ, তাহলে এই রঙের বিভিন্ন বিষয় আমরা দেখলাম। হ্যাঁ, তো এই রঙের সাথে আমাদের কোয়ান্টার সাথে আলো তরঙ্গের যে একটা সম্পর্ক, শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক, এটা আমরা আগের ক্লাসে আমি আলোচনা করছি কোয়ান্টাম সংখ্যা পড়াইতে যে। বর্ণালী তো বর্ণের সমাহার, এবং আমরা এই বিভিন্ন বর্ণালী, আমরা সূর্যের আলোর যে এই এতগুলো বর্ণালী আছে তার মধ্যে এইটুকু আমরা দেখতে পাই, ইনফ্রারেড অঞ্চলটা দেখতে পাই, যেটা অনুভব করি তাপ হিসাবে। আর আল্ট্রাভায়োলেটটা আমরা দেখতে পাই না, এটা বিভিন্ন কাজে লাগে, উদ্ভিদের কাজে লাগে, ওজোন স্তরের কাজে লাগে, ওজোন স্তরে আল্ট্রাভায়োলেটটাকে কমায় ফেলে। তাই এগুলো আমাদের এই স্পেকট্রাম যেগুলো আসে সেগুলি সবগুলো আমরা আকাশ, সূর্য থেকে যেগুলো আসে সেগুলি সব দেখি, এই সব তারা থেকে সেগুলোও দেখি।
তো এই হচ্ছে আমাদের বর্ণালীর বিষয় এবং মৌলের সাথে রঙের সম্পর্ক। তো এখন এই মৌলের সাথে রঙের সম্পর্ক আছে, এটা তো আমরা দেখতেই পাইলাম বিভিন্ন ভাবে। তাহলে কোন রং দিয়ে, কোন আলো দিয়ে কি কাজ হয়, এখানে একটু তালিকা করে রাখছি আমি। তোমরা একটু যদি মনে হয় যে জানতে চাও তাহলে জানতে পারো। যে আমরা অতি বেগুনি আলো দিয়ে অণুকে ভেঙে ফেলি। স্যার শোনা যাচ্ছে না। কেন রে বাবা, আমার তো আনমিউট করা নাই, মিউট করা নাই। এখন শোনা যায়? জি স্যার। হ্যাঁ, তা বিভিন্ন আলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি বস্তু জগতে। আমি একটু আগের আগের শিখন ফলে বলছি যে আলো, বস্তুই আলো তৈরি করে, বস্তুই আলো শোষণ করে। আলো তৈরিতে এবং শোষণে আমরা এই সকল কাজগুলো করে থাকি। যে মাইক্রোওয়েভ অঞ্চলে কোয়ান্টা দিয়ে আমরা ইলেকট্রনিক স্পিনের পরিবর্তন ঘটাই। রেডিও ওয়েভের কোয়ান্টা দিয়ে আমরা নিউক্লিয়াসের স্পিনের পরিবর্তন ঘটাই। হ্যাঁ, আবার রেডিও ওয়েভ কোয়ান্টা দিয়ে আমরা অবলোহিত কোয়ান্টা দিয়ে অণুর কম্পনের পরিবর্তন ঘটাই। মাইক্রোওয়েভ অঞ্চলে কোয়ান্টা দিয়ে আমরা অণুর আবর্তনের পরিবর্তন ঘটাই। তারপরে অবলোহিত অঞ্চলে কোয়ান্টা অণুর আবর্তন কম্পনের পরিবর্তন ঘটায়। এক্স রে অঞ্চলে কোয়ান্টা নিউক্লিয়াসের কোয়ান্টাম স্তরে পরিবর্তন ঘটায়। হ্যাঁ, তো এইভাবে গামা রে নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে পারে, অতি বেগুনি আলো অণুকে ভেঙে ফেলতে পারে। এরকম অনেকগুলো প্রত্যেকটা অঞ্চলে আলো দিয়ে কোনো না কোনো কাজ আমাদের হয় এবং সেই কাজগুলোকে সামনে রেখে আমরা বিভিন্নভাবে সেই আলোগুলোকে ব্যবহার করি। তাহলে আমরা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম যেটা আছে, সেটাকে কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন স্পেকট্রাম বলা হয়। বর্ণালী দুই রকম, শোষণ আর নির্গমন। শোষণ উত্তপ্ত উৎস থেকে যে আলোটা বেরোয় সেটা হলো নির্গমন বর্ণালী। আর উত্তপ্ত উৎসের মাঝে যদি শীতলতর বস্তু রাখে যে আলো আমরা দেখবো সেটা হলো শোষণ বর্ণালী। হ্যাঁ, শোষণ বর্ণালী রঙিন জীবনে কালো রেখা হবে, এইরকম রঙিন একটা পিছনে হবে, তার মধ্যে কালো রেখা হবে। আর নির্গমন বর্ণালী কালো রিবনে রঙিন রেখা হবে। এটা একটু মাথায় রাখবে সবাই, না হলে লিখে রাখো। শোষণ বর্ণালী রঙিনের কালো রেখা, আর নির্গমন বর্ণালী কালো রিবনে রঙিন রেখা। রিবন বলতে ফিল্ম বোঝাচ্ছে, ফিল্মে আমরা ছবিগুলো নেই। তা শোষণ বর্ণালী, নির্গমন বর্ণালী পদার্থ, আচ্ছা এটা তো বলছি। এইখানে দেখো, এটা একটা উৎস, আলোর উৎস, আর এটা একটা শীতলতর বস্তু। এটা 6000 কেলভিন, এটা 5000 কেলভিন। এই উৎস থেকে যে আলোটা বেরোচ্ছে সেই আলোটা শীতলতর বস্তুর মধ্যে দিয়ে পার হয়ে আসছে। তা শীতলতর বস্তু কি করবে, এই উৎস থেকে যে আলো বেরোচ্ছে সেখান থেকে কিছু সে শোষণ করবে, সেটা শোষণ বর্ণালী দিবে। আর এই বস্তুটাই যদি উৎস না থাকে তাহলে এই বস্তুটা নিজেই 5000 কেলভিন তাপমাত্রা, সে তখন কি করবে, যে অঞ্চলে সে শোষণ করছে সেই জায়গাতেই সে আবার নির্গমন বর্ণালী দিবে। তাহলে কোনো বস্তু থেকে যে আলো বেরোয় সেটার থেকে যদি উত্তপ্ত বস্তু রাখা হয় তার বাইরে, তাহলে আমরা শোষণ বর্ণালী পাবো। আর সেই বস্তুটা যদি নিজে আলো তৈরি করে তাহলে সেখান থেকে নির্গমন বর্ণালী পাবো। হ্যাঁ, তো এখানে দেখো, এটা একটা বাল্ব, এই বাল্বটা একটা নিরবিচ্ছিন্ন আলো তৈরি করছে। আর এই বাল্বের মাঝে একটা বস্তু রাখা আছে, হাইড্রোজেন গ্যাসের ক্লাউড। সেই বা এর মধ্যে দিয়ে যে আলোটা পার হয়ে এসছে, সেই রঙিন, এই যে রঙিনটা পাওয়া গেছে নিরবিচ্ছিন্ন, তার মধ্যে হাইড্রোজেন তার বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম অনুযায়ী কিছু জায়গা সেই জায়গাগুলো কালো হয়ে গেছে। আর হাইড্রোজেন নিজে যখন আলো তৈরি করছে, সেই যেসব জায়গায় সে শোষণ করেছে সেই সব জায়গায় সে রঙিন আলো তৈরি করছে, নির্গমন বর্ণালী। একই বস্তু দুই রকম আচরণ করতে পারে, শোষণও করতে পারে, নির্গমনও করতে পারে। এটা হলো একটা উত্তপ্ত উৎস, সেখান থেকে যে শোষণ বর্ণালী এখানে দিয়েছে। হ্যাঁ, এরকম করে আমরা দেখতে পারি শোষণ বর্ণালী, নির্গমন বর্ণালী। তো ঘন অবস্থায়, কঠিন এইগুলো তো আমি আগে আলোচনা করে আসছি, তোমাদের আর দরকার নেই। তো শোষণ বর্ণালী, নির্গমন বর্ণালী আমরা বুঝে গেলাম যে কোনটা শোষণ আর কোনটা নির্গমন।
যেখানে শোষণ সেই জায়গায় নির্গমন হবে। এটা একটা বিষয় যে যে জায়গায় শোষণ ওই জায়গাতেই নির্গমন দিবে একই বস্তু। উত্তপ্ত উৎস কন্টিনিউয়াস, আর এখানে মাঝখানে ঠান্ডা বস্তু, সে নিজে যখন আলো তৈরি করছে তখন সেটা হলো শোষণ নির্গমন বর্ণালী, আর যখন সে ওই ওই বস্তুর থেকে আলো আমরা দেখছি এর মধ্যে দিয়া, তখন দেখছি শোষণ বর্ণালী। তা শোষণ গুলো কোথায় হয়েছে, নির্গমন গুলো কোথায় হয়েছে, একই জায়গায়। তাহলে যেখানে শোষণ সেইখানে নির্গমন। এখানে বলতো কি ধরনের বর্ণালী এখানে পাচ্ছি আমরা? যেহেতু একটা উৎস আছে এই জন্য এখান থেকে আমরা শোষণ বর্ণালী পাবো। আর এখানে কোনো উৎস নাই, এখানে নিজেই সে আলো তৈরি করছে, এই জন্য এখানে আমরা নির্গমন বর্ণালী পাবো। তাহলে শোষণ নির্গমন আমরা একটুখানি হলে বুঝলাম, নাহলে আরো বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এবং এগুলি আমরা গ্রাফ তৈরি করে করে দেখি, আমাদের হাতে গ্রাফ বানানোর বুদ্ধি আছে, যন্ত্রও আছে। হ্যাঁ, গ্রাফ করে করে দেখতে পারি। যেমন এখানে আমরা এই হাইড্রোজেন গ্যাস একটা বর্ণালী তৈরি করছে। হাইড্রোজেনের বর্ণালী তোমরা জানো, এটা তোমাদের পড়া আছে। এবং যেখানে শোষণ সেই জায়গায় নির্গমন, আমি একটু আগে বলছি। হ্যাঁ, উপরেরটা হলো নির্গমন বর্ণালী, নিচেরটা হলো শোষণ বর্ণালী। বর্ণালী দিয়ে মৌল শনাক্তকরণ। তার প্রত্যেকটা মৌলর নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ রেখা বর্ণালী আছে। একবারে এই রেখা বর্ণালী দিয়ে আমরা মৌলগুলোকে শনাক্ত করতে পারি। হ্যাঁ, হাইড্রোজেনের স্পেকট্রামে নির্দিষ্ট রেখা বর্ণালী আছে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে নির্দিষ্ট রেখা বর্ণালী সে তৈরি করবে। তো এইভাবে রেখা বর্ণালী তৈরির জন্য আমরা ব্যবস্থা নিব, বা আমরা নিম্ন চাপে রেখে রেখা বর্ণালী তৈরি করব। এইভাবে বেরিয়ামের রেখা বর্ণালী এরকম বিভিন্ন বর্ণালী পাওয়া যাবে, সেজন্য সাদা দেখা যায়। মার্কারি রেখা বর্ণালী আমরা দেখতে পারি, মার্কারি রেখা বর্ণালী বিভিন্ন অঞ্চলে আলো দিছে, এই জন্য সমষ্টিগতভাবে এটা সাদা দেখা যায়। নিয়নের রেখা বর্ণালী, নিয়ন থেকে যে আলোটা বেরোবে সেটাকে আমরা যদি এই প্রিজমের মধ্যে পার করি, হ্যাঁ, সালফারের রেখা বর্ণালী, আয়রনের রেখা বর্ণালী, ইউরেনিয়ামের রেখা বর্ণালী। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রেখা বর্ণালী কিন্তু আলাদা। তো এইখানে একটু এই যে পর্যায় সারণীতে আমি এটা করে রাখছি বা পাইছি, সবগুলো মৌলের রেখা বর্ণালী, এবং কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই। রেখা বর্ণালী হলো এই ফিঙ্গারপ্রিন্টের মতো। হ্যাঁ, প্রত্যেকটা মৌলের নিজস্ব রেখা বর্ণালী আছে এবং সবসময় একই রকম রেখা বর্ণালী তারা দিবে। হ্যাঁ, কখনোই আলাদা রকম রেখা বর্ণালী দিবে না। তো এইভাবে আমরা রেখা বর্ণালী দিয়ে মৌল শনাক্ত করতে পারি। তাহলে প্রত্যেকটা মৌলের নিজস্ব রেখা বর্ণালী আছে, এটাই হলো মূল কথা। এবং এই রেখা বর্ণালী গুলো আমরা দিয়ে প্রশ্ন করতে পারি। কিভাবে প্রশ্নগুলো হয় একটুখানি দেখে নিই। হ্যাঁ, এই যে এইরকম করে প্রশ্ন হতে পারে। 2-3টা রেখা বর্ণালী দিয়ে বলে দেওয়া হলো যে এটা কোনটা, এখানে এখানে কোন মৌলটি আছে। এই যেমন এখানে লিথিয়াম, ক্যাডমিয়াম আর